আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধে আমেরিকার শোচনীয় যে পরাজয়, এই পরাজয়ের ফলে আমাদের পাক ভারত উপমহাদেশের রাজনীতির সমীকরণ কেমন হবে? পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক, দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক, একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক কেমন হবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। নম্বর ওয়ান। নম্বর টু হলো, আমাদের এই দেশে গত 3টি বছর ধরে আমেরিকার যে ডিপ স্টেট, তাদের যে তাণ্ডব, এবং আজকের দিন পর্যন্ত তারা যেভাবে গোপনে প্রকাশ্যে বিচরণ করে বেড়াচ্ছে এবং তারা কোথায় নেই, সব জায়গাতে আছে, এদের পরিণতি কী হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি অনেক আগে বলার চেষ্টা করেছিলাম যে আমেরিকাতে যদি আমেরিকার যে যুদ্ধ এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধে আমেরিকা যদি জয়লাভ করে, তাহলে বাংলাদেশে যারা ডিপ স্টেটের কারিগর ছিলেন তাদের জন্য পোয়া বারো হবে। এবং একই সঙ্গে আমেরিকার যে প্রভুত্ব, আধিপত্য এই অঞ্চলে বৃদ্ধি পাবে। চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক, বা বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এটি জটিল আকার ধারণ করবে। দেশের মধ্যে আমেরিকান যে প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তারা ক্ষমতার আশেপাশে যারা থাকবেন, তারা প্রভুত্ব দেখাতে পারবেন, কিন্তু দেশে চীনের কূটকৌশলে এবং ভারতের কূটকৌশলে শান্তি বিঘ্নিত হবে। অন্যদিকে আওয়ামী লীগ, যারা ডিপ স্টেটের কারসাজিতে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তাদের রাজনীতিতে ফিরে আসা, পুনর্বাসন এবং রাজনীতি করা বলতে গেলে অসম্ভব হয়ে পড়বে। কিন্তু যদি আমেরিকা পরাজিত হয়, যেটা এখন হয়েছে, তাহলে কী ধরনের সমীকরণ হবে? প্রথম সমীকরণ হলো যে এখানে প্রো ইন্ডিয়ান এবং প্রো চাইনিজ যে শক্তিগুলো রয়েছে, তারা যথেষ্ট সক্ষমতা অর্জন করবে, এবং যারা আমেরিকার ডিপ স্টেটের যারা এজেন্ট, তারা বিভিন্ন জায়গাতে যদি ক্ষমতায় থাকেন, তারা মূলত ক্ষমতাহীন হয়ে পড়বেন, পুতুলে পরিণত হবেন। তাদেরকে ভারতের কথা শুনতে হবে, তাদেরকে চীনের কথা শুনতে হবে, তাদেরকে জনগণের কথা শুনতে হবে, তাদেরকে ভয় পেতে হবে সবাইকে, ডিপ স্টেটের যারাই আছেন। এক। 2 নম্বর হলো যে মানুষ যখন খুব আহত হয়, তখন তাদের আর কোনো লাজ লজ্জা থাকে না। মানুষ যখন অপমানিত হয়, তখন তার আর আত্মমর্যাদা থাকে না, বেহায়া হয়ে যায়। মানুষ যখন অভাবী হয়ে পড়ে, তখন সে নিষ্ঠুর হয়ে যায়। আমেরিকা এই মুহূর্তে যেভাবে দেউলিয়া হয়ে পড়েছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, যেভাবে বন্ধুহীন হয়ে পড়েছে, এই অবস্থায় তারা করবে কি? আমাদের মতো যে তৃতীয় বিশ্বযুদ্ধ রয়েছে, এখানে তাদের যে থাবা, এই থাবাটা তারা প্রসারিত করবে। আফ্রিকার যে ধনী দেশগুলো রয়েছে, প্রচুর ধনসম্পদ রয়েছে, সেটা ইথিওপিয়া বলেন, সেটা বুর্কিনা ফাসো, তারপর নাইজেরিয়া, জিম্বাবুয়ে, এরপর উগান্ডা, এ সকল দেশে তারা তাদের তৎপরতা বৃদ্ধি করবে। এ সকল দেশ ইরানের মতো যুদ্ধ করতে পারবে না, আমেরিকার কূটনীতি মোকাবেলা করতে পারবে না, এবং ওই সকল দেশে আমেরিকার যে থাবা অনেক আগে থেকে চলছে, সেই থাবার পরিমাণটা যখন বেড়ে যাবে, ওটা নিয়ে সারা দুনিয়া মাতামাতি করবে না। একইভাবে তারা যদি পাক ভারত উপমহাদেশে আসে, এখানে এমনিতেই তাদের খপ্পরে পড়ে আছে পাকিস্তান। এরপর যদি তারা মায়ানমারে
হস্তক্ষেপ করে। এবং মায়ানমারের এই অংশটি, পুরো অংশে তারা পারবে না। যে অংশে চীনের আধিপত্য আছে সে অংশে পারবে না। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে অংশটি, যেটা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, যেখানে তারা বার্মা অ্যাক্ট করতে চাচ্ছে, এই অঞ্চলে যদি তারা তাদের আধিপত্য বিস্তার করে, যুদ্ধ বাঁধিয়ে দেয়, অস্ত্র গোলাবারুদ থেকে শুরু করে ট্রেড অ্যান্ড কমার্স সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে এই মধ্যপ্রাচ্যে তাদের যে বিপর্যয় কিছুটা হলেও তারা কাটাতে পারবে। একই সঙ্গে যদি বাংলাদেশের অন্যান্য এলাকাতে তারা দাপট দেখাতে পারে এবং ভারতের 7 সিস্টারে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যদি তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং এখানে যদি তারা অনার সৃষ্টি তৈরি করতে পারে, সেক্ষেত্রেও তারা একটা বিরাট পরিমাণ অর্থনৈতিক তারা সমৃদ্ধি অর্জন করতে পারবে। ফলে ইরানে যারা মার খেয়ে এলো, নির্মমভাবে মার খেলো, এই মায়ের প্রতিশোধ তারা আমাদের গরিব দেশের উপর তারা উঠাবে। আপনারা দেখবেন যে সচিবালয়ে চাকরি করে কেরানি, কিংবা ধরুন পিয়ন, টাইপিস্ট, ইউডিসি, তো সে অফিসের যারা বস তাদের হাতে মার খায়, বকা খায়, অফিসে সে একটু শব্দ করতে পারে না, কিন্তু ঘরে এসে মুহূর্তের মধ্যে সে সেক্রেটারি হয়ে যায়, ডিসি হয়ে যায়, এসপি হয়ে যায়, ডিআইজি হয়ে যায় এবং এসেই বউকে একটা মার দেয়, আচ্ছা মতো মার দেয় এবং হুঙ্কার, জানিস আমি কি করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। তো তারা যে ইরানে মার খেয়েছে, মধ্যপ্রাচ্যে তারা যে মার খেয়েছে, এটাকে পুষিয়ে নেওয়ার জন্য তারা আমাদের মতো দরিদ্র দেশে এই তাদের যে অত্যাচারের এবং জুলুমের যে থাবা, এটা তারা বিস্তার করবে। এতে করে যারা আমেরিকার যে দালাল আছেন, ডিপ স্টেটের যারা এজেন্ট আছেন, তারা এই কাজটি সহজে করতে পারবেন না। কারণ এই কাজগুলো তাদের যদি করতে হয়, জনগণ বিদ্রোহ করবে। আর জনগণের উপর স্টিম রোলার চালানোর জন্য বারবার যেটা করবে, কাউন্টার এখানে কু হয়ে যাবে। এক দালাল গ্রুপ ব্যর্থ হলেও আরেক দালাল গ্রুপ নিয়ে আসা হবে। যেমন ধরুন ইনুস সাহেব, তার যারা লোকজন আছেন, তো তারা ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পর কি হলো, এই যে ইনুস সাহেব এবং তার যারা লোকজন আছে, সবার জীবন এখন কিন্তু ঝুঁকির মধ্যে। অন্যদিকে বর্তমান যে সরকার, এখন তাদেরকে দিল্লি এনেছে, জনগণ এনেছে না আমেরিকা এনেছে, এটা আর কদিন পরে কাদা ছোড়াছুড়ি পরে আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা গেল যে যদি সরকারের সাথে আমেরিকার একটা সম্পর্ক থাকে, আর সরকার যদি আমেরিকার সেই লোভ, লালসা, কামনা, বাসনা পূর্ণ করতে না পারে, তাহলে কি করবে? তারা এই সরকারের বিরুদ্ধে কাজ করবে, জনগণকে খেপিয়ে দেবে, আবার নতুন আর এক গ্রুপ আনবে, যাদেরকে ক্ষমতায় বসানোর চেষ্টা করবে। এইভাবে খেলা চলতে থাকবে এবং এটা আফ্রিকাতে খুব অহরহ হয়। 15 দিন পর পর সরকার পরিবর্তন হয়, 1 বছর পর পর সরকার পরিবর্তন হয় এবং প্রতি সরকারই ক্ষমতা আসে এই আমেরিকাকে কিছু দেওয়ার, তাকে বলা হয় প্রমিস করে। এবং এটা আজকের নয়। যেমন ধরুন মীর জাফর আলী খান, জগৎ শেঠ, রায় দুর্লভ, ইয়ার লতিফ, এদেরকে ব্রিটিশ সরকার তৈরি করল। এরপর পুরো বাংলাকেই তারা ছেড়ে দিল। বাংলার পুরো রাজস্ব ব্যবস্থা, ট্যাক্স কালেকশন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেওয়া হলো, আর রাজকোষে যত টাকা ছিল সবই ক্লাইভকে দিয়ে দেওয়া হলো। কিন্তু এরপরেও কিন্তু ব্রিটিশদের লোভ কমেনি, তারা আরও টাকা চাই, আরও টাকা চাই। এখন জাফর আলী খাঁ সে টাকা দিতে পারলো না, তখন তাকে ক্ষমতাচ্যুত করে তার যে মেয়ের জামাতা মীর কাসিম, এই মীর কাসিমকে ক্ষমতায় বসানো হলো। মীর কাসিম প্রথমে টাকা দিল, আরও টাকা চাই, আরও টাকা চাই, তখন সে বিদ্রোহী